দেখো, লাস্ট ক্লাসে লেকচার 3 পড়েছিলাম আমরা। তোমরা কি স্লাইড গুলো কি সব দেখতেছো? পিডিএফ তোমাদের জি যা যা স্যার। ক্লাসরুমে আপলোড দেয়া হচ্ছে সেগুলো জি স্যার। সেগুলো নামানো হচ্ছে তো তোমাদের নাকি? স্যার নামায় স্যার করতেছি স্যার। স্যার ইউটিউবেরটা তো স্যার নামাতে পারতেছি না স্যার। ইউটিউবেরটা তো ইউটিউবেরটা তো যেহেতু আমি প্রাইভেটলি শেয়ার করি, ওইটা আসলে তুমি নামাতে পারবা না। হ্যাঁ, তবে ইউটিউবের ভিডিওগুলো থাকবে, এটা ডিলিট করা হবে না কখনোই, আশা করি আর কি। মানে আমার চ্যানেলটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত থাকবে ভিডিওগুলো। তো জি তোমরা স্যার। একটু ওখান থেকে দেখে নিও আর কি, কারণ এটা আমি আসলে কোনো পাবলিক প্ল্যাটফর্মে দিতে চাই না। আর তোমাদের ড্রাইভে দিলে সব এলোমেলো হয়ে যায়, অনেকগুলো ক্লাস নিতে হয়, অনেকগুলো সেকশন। আর ওইটা আমি কয়দিন পরে ডিলিটও করে দিতে পারি আমার ড্রাইভ ফিল আপ হয়ে গেলে। এই জন্য আমি প্রথম থেকেই ইউটিউবে আপলোড করে থাকি আর কি। তো তোমাদের দেখতে যদি প্রবলেম হয়, আহ, আমি তো বলেই দিছি যে লগ ইন করে নিতে হবে। তারপরে তোমরা আমাকে নক করতে পারো যে না দেখা গেলে আর কি। ওকে, তো লেকচার 3 আমরা ম্যানুফ্যাকচারিং পড়েছিলাম। তোমাদের সেকশন একটু পিছিয়ে আছি। আহ, তো দেখা যাক, আমাদের আজকে একটা ক্লাস আছে, কালকেও আর একটা ক্লাস আছে। তো ম্যানুফ্যাকচারিং সিমেন্টের মধ্যে আমরা শুধুমাত্র ওয়েট প্রসেসটা দেখেছিলাম। তো আজকে আমরা ড্রাই প্রসেসটা দেখব। তো ওয়েট প্রসেসটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আসলে ড্রাই প্রসেসটা আমাদের জন্য খুবই ইজি। কারণ ওয়েট প্রসেসের যেই তোমার স্টেপগুলো আছে, জাস্ট একই স্টেপ হবে ড্রাই প্রসেসে, একটা দুইটা জায়গায় চেঞ্জ হবে। তো আজকে আমরা সেই ড্রাই প্রসেসটা পড়ব। তো ওয়েট প্রসেসে তোমাদের তিনটা মূল অপারেশন হয়। যে ফার্স্ট হচ্ছে র মেটেরিয়ালকে মিক্স করতে হয়, তারপরে সেই মিক্সিং করা র মেটেরিয়ালকে বার্ন করতে হয়, এরপরে সেটা থেকে আমরা ক্লিনকার পাই, এবং ক্লিনকারের শেপটা হয় স্ফেরিক্যাল, রাউন্ডেড শেপের। সেটাকে আবার আমরা পাঠিয়ে গ্রাইন্ডিং করলে ফাইনালি সিমেন্ট পাই। এই তিনটা মূল অপারেশনের মাধ্যমে আমাদের যে ওয়েট প্রসেসটা হয়, ড্রাই প্রসেসেও সে একই জিনিস। এখানেও তোমার এই তিনটা প্রসেসের মাধ্যমেই আমাদের যেতে হবে। তবে সেক্ষেত্রে কিছু পার্থক্য আছে, সেটা আজকের লেকচারে আমরা দেখব। তো আজকে আমাদের হলো লেকচার 4। খেয়াল করো, আমাদের ওয়েট প্রসেসের যে ফ্লো ডায়াগ্রামটা আছে সেটা তো আমি গতদিন বলেছিলাম। তো ওয়েট প্রসেসের সাথে ড্রাই প্রসেসের একেবারেই হুবহু মিল আছে। একটা জায়গায় চেঞ্জ, সেটা হলো যেহেতু এটার নাম ওয়েট প্রসেস, সেহেতু তোমার এখানে একটা ওয়াটারের উপস্থিতি থাকবে। এবং আমরা কিন্তু যখন আমরা এটাকে মিক্স করেছি, অর্থাৎ এই লাইমস্টোন এবং ক্লে, এটাকে যখন আমরা একসাথে মিক্স করেছি, তখন আমরা যেহেতু ওয়াটার ছিল, আমরা এখানে রোটারি বল মিলে মিক্স করার পরে কিন্তু একটা স্লারি পেয়েছিলাম, স্লারি ফর্ম করেছিল। সো এই ড্রাই প্রসেসে ড্রাই প্রসেসে কোনো ধরনের কোনো ওয়াটারের উপস্থিতি থাকবে না, নাম শুনেই যেহেতু বুঝতেছো। যেহেতু কোনো ওয়াটারের উপস্থিতি থাকবে না, সেহেতু ড্রাই প্রসেসে কোনো ধরনের কোনো স্লারি ফর্ম করবে না। ঠিক আছে, ড্রাই প্রসেসে আমাদের একই জিনিস, লাইমস্টোন এবং ক্লেকে মিশাবো, কিন্তু এখানে কোনো ওয়াটারের উপস্থিতি থাকবে না। তো স্লারি ফর্ম করবে না। আর বাকি সবকিছু মোটামুটি সেম। আমরা একটু পরে ড্রাই প্রসেসটা দেখি। আমি ড্রাই প্রসেসের ফ্লো ডায়াগ্রামে চলে যাই, এটা কতদিন পড়ানো হয়েছিল তোমাদের। এটা হলো আমাদের ড্রাই প্রসেস। দেখো, আমি বলেছিলাম যে ওয়েট প্রসেস যদি বুঝে থাকি, ড্রাই প্রসেস সোজা। আর ড্রাই প্রসেসের ক্ষেত্রে আমি তোমাদেরকে অপারেশন যে তিনটা, অর্থাৎ ফার্স্ট হচ্ছে তোমার র মেটেরিয়ালকে মিক্স করতে হবে, এরপরে মিক্স করা র মেটেরিয়ালকে পাঠিয়ে দিতে হবে হচ্ছে বার্নিং এর জন্য রোটারি কিলনে। রোটারি কিলনে যে হাই টেম্পারেচারে বার্ন হবে, এরপর ওটাকে আমরা গ্রাইন্ডিং করলে আমরা কিন্তু পেয়ে যাব হচ্ছে সিমেন্ট। তো এখানে ড্রাই প্রসেসের ক্ষেত্রে আমি আর কোনো স্টেপ আলোচনা করি নাই। মানে তোমাদের ওই তিনটা অপারেশন তোমরা নিজেদের মতো করে বর্ণনা করবা। আমি জাস্ট তোমাদেরকে ফ্লো ডায়াগ্রাম দিয়ে যেই জায়গায় চেঞ্জ আছে সেটা বুঝাই বলার চেষ্টা করতেছি, এবং এই দুইটা প্রসেসের মূল পার্থক্যটা কি আসলে। একটু খেয়াল করো, একই জিনিস। ফার্স্টে তুমি ফিল্ড থেকে লাইমস্টোন দেখবা যে অনেক শক্ত কঠিন লাইমস্টোন, সেটাকে ফার্স্টে ফিল্ড থেকে ক্রাশার দিয়ে কেটে তারপরে ফার্দার আবার আমাদেরকে গ্রাইন্ডিং করতে হবে, এরপরে আমাদেরকে স্টোর করতে হবে। এবং স্টোরেজ ট্যাঙ্কের নাম কি ছিল? সাইলো। তো এই সাইলোসে আমরা এসে জমা করেছি হচ্ছে লাইমস্টোনকে।
আচ্ছা, একইভাবে ক্লেকে আমাদের ফিল্ড থেকে কালেক্ট করতে হবে। ক্লেটাকে আমাদেরকে, এখানে ময়লা থাকে এবং এখানে তোমাদের ক্লেটাকে একেবারে ওয়াশ করে জিনিসটাকে ড্রাই করে ফেলতে হবে, অর্থাৎ এখানে কোনো ভেজা বা ওয়েটের কোনো উপস্থিতি থাকবে না। এই ক্লেটাকে আমাদের ক্রাশ করতে হবে, ক্রাশিং করে সেটাকে গ্রাইন্ডিং করতে হবে, গ্রাইন্ডিং করে এটাকে একটা স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করতে হবে। খেয়াল করো, ওয়েট প্রসেসে এখানে ওয়াটারের একটা প্রেজেন্স ছিল, কিন্তু ড্রাই প্রসেসে কোনো ওয়াটারের প্রেজেন্স থাকবে না। এখন এই যে লাইমস্টোনের যে পাউডারড লাইমস্টোন, এটার সাথে ড্রাই ক্লে, এটাকে আমরা মিক্স করব। এই মিক্স করার পরে তুমি সেটাকে আবার স্টোর করবা, এবং এই স্টোর করা র ম্যাটেরিয়ালটাকে, অর্থাৎ এই দুটা মিক্সকে আমরা পাঠিয়ে দেব রোটারি কিলনে। রোটারি কিলনে জানি যে আমরা এখানে আমাদের প্রথম অপারেশন কিন্তু শেষ, মিক্সিং অফ র ম্যাটেরিয়াল এই পর্যন্ত। তোমরা যেভাবে যেভাবে বললাম বা আগেরটার সাথে মিল রেখে বর্ণনা লিখে দিবা যদি বর্ণনা আকারে আসে। আচ্ছা, এখন এই র ম্যাটেরিয়ালটাকে আমাদের রোটারি কিলনে হাই হিটে এটাকে পোড়াইতে হবে, এবং এখানেও তিনটা জোন আছে। তিনটা জোনে তোমার এই র মিক্সটা বার্ন করতে হবে। তো এটাকে বার্ন করার জন্য এখানে দেখো কোলের একটা প্রেজেন্স থাকবে, রোটারি কিলনের এখানে কোল থাকবে। তো বার্ন করার পরে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ক্লিনকার। আচ্ছা, এই ক্লিনকারটা হচ্ছে তোমার স্ফেরিক্যাল শেপের। এটাকে আমাদেরকে গুঁড়া করতে হবে, বল শেপের হয়ে থাকে, এটাকে আমাদেরকে গুঁড়া করলেই ফাইনালি আমরা সিমেন্ট পাবো। তো এই জন্য এটাকে আমাদেরকে ক্লিনকার গ্রাইন্ডিং করতে হবে, এটা আমাদের লাস্ট স্টেজ, এই 3 নম্বর স্টেজ অপারেশনটা। ক্লিনকার গ্রাইন্ডিং এর সময় আমাদেরকে কিছু জিপসাম অ্যাড করতে হবে সেটিংটাকে পেছানোর জন্য, না হলে সাথে সাথে সেটিং হয়ে যাবে। সো জিপসাম অ্যাড করব গ্রাইন্ডিং এর সময়, এবং ফাইনালি ক্লিনকার গ্রাইন্ডিং এর মাধ্যমে আমরা এটাকে গুঁড়া করা সিমেন্ট পাবো, এবং ফাইনালি সাথে সাথে সেটাকে প্যাকিং এবং ডিস্ট্রিবিউশন করতে হবে। তো মূল যে পার্থক্য সেটা আশা করি বুঝছি, যে ড্রাই প্রসেসে কোনো ওয়াটারের প্রেজেন্স থাকবে না, এবং ড্রাই প্রসেসে কোনো স্লারি ফরমেশন হবে না। এটা হচ্ছে মূল পার্থক্য। আর বাকি সব মোটামুটি সেম, আরো কিছু পার্থক্য একটু পরে বলবো। মূল যে পার্থক্য সেটা হচ্ছে ওয়াটারের প্রেজেন্সটাই। এখন যদি তোমাদের ড্রাই প্রসেসের বর্ণনা আসে তাহলে ওইভাবে করবা, আর যদি তোমাদেরকে এই ফ্লো ডায়াগ্রাম চাওয়া হয় তাহলে তো শুধু এটা এঁকে দিবা। তবে ফ্লো ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল করবা, কোথায় কোল আছে কোথায় জিপসাম আছে, অর্থাৎ স্টেপগুলো যেন সব ঠিকঠাক থাকে আর কি। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু বলো যে ড্রাই প্রসেস আর ওয়েট প্রসেস আমরা তো বুঝলাম মোটামুটি। এখানে একটা জায়গাতে আমরা পানি অ্যাড করতেছি আর একটাতে করতেছি না, তাই না? একটা স্লারি ফর্ম করতেছে আর একটা করতেছে না। এখন আমাকে একটু বলো যে ওয়েট প্রসেসে ওয়াটার অ্যাড করার মূল রিজনটা কি? ওয়েট প্রসেসে স্লারি ফর্ম করার জন্য স্যার, স্লারি ফর্ম। হ্যাঁ, এখন ধরো স্লারি ফর্ম না করেও তো সিমেন্ট উৎপাদন করা যাচ্ছে ড্রাই প্রসেসে, তাহলে স্যার ওই এখানে তো স্যার ইসের রোটারি কিনু যখন মানে তাপ দেওয়া হচ্ছে স্যার, তখন তো হ্যাঁ স্যার ইসের ওয়াটার থাকলে উড়ে যাচ্ছে, কিন্তু স্যার হ্যাঁ কোনো সময় তো উড়ে যাচ্ছে না স্যার। হ্যাঁ, এটা স্যার আলটিমেটলি তোমারটা ঠিক আছে, যে আলটিমেটলি আমরা তো স্লারিটাকে আবার কি করব, মানে আলটিমেটলি আমরা তো পোড়াবো রোটারি কিনলে, বার্ন করার সময় তো অলরেডি ওয়াটারটা চলে যাবে, তাহলে আমি ওয়াটারটাকে আলটিমেটলি ফালাই দিতেছি, তাহলে এই ওয়াটারটা অ্যাড করে আমার কি হচ্ছে, কি লাভ হচ্ছে? বুঝছো প্রশ্নটা? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এটা দেখো তো বলা যায় কিনা চিন্তা করে। এই ওয়াটারের ফাংশনটা কি আসলে? দেখো স্লারি ফর্ম করতেছে, এটা আমিও বুঝলাম, কিন্তু এই স্লারিটাকে তো আলটিমেটলি ফালাই দিব আমি। আচ্ছা দেখো, স্যার হোমোজিনিয়াস একটা মিক্সচার ফর্ম করার জন্য। হ্যাঁ, হোমোজেনিয়াস মিক্সচার ফর্ম করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে এই জায়গায় তো ওয়াটার আসতেছে না, তাহলে এই জায়গায় কি হোমোজেনিয়াস হচ্ছে না মিক্সচারটা? কি মনে হয়? হোমোজেনিয়াস মিক্সচার না হইলে কিন্তু আলটিমেটলি তুমি বেটার সিমেন্ট পাবা না। তাহলে ড্রাই প্রসেসে কি সমস্যা আছে কোনো? আচ্ছা, আমি তোমাদের একটু বলি। এখানে তোমাদের ওয়েট প্রসেসটা হলো এনসিএন প্রসেস। স্যার ফ্লাইং অ্যাশ বা টাইপ ওই কিছু স্যার ইসের
মানে দূরীভূত করার জন্য স্যার? আচ্ছা দেখো আমি বলি তোমাদেরকে, তোমাদের ওয়েট প্রসেসে ওয়াটার দিলে স্যার উপাদানগুলো স্যার মিক্স হবে স্যার। বুঝি নাই। স্যার পানি দিলে স্যার এই যে উপাদানগুলো স্যার সমানভাবে মিশ্রিত হবে স্যার। হ্যাঁ, এটা আমি তোমাদের সাথে এগ্রি করলাম যে পানি দিলে একটা হোমোজেনিয়াস মিক্সচার পাবো এবং ওই মিক্সচারটা বেটার একটা সিমেন্ট রেজাল্ট করবে। তাহলে ড্রাই প্রসেসে কি সেই মিক্সচারটা হয় না? ওইটা ছিল আমার প্রশ্ন। ধরো ওয়াটার তো দিচ্ছি না, তাহলে তো তোমাদের কথা অনুযায়ী এখানে হোমোজেনিয়াস মিক্সচার হওয়ার কথা না, যেহেতু পানি দিচ্ছি না আর কি। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একটু বলি। তোমাদের ওয়েট প্রসেস এটা হচ্ছে অ্যানসিয়েন্ট, মানে এটা হচ্ছে আগে ইয়া করা হয়েছিল, আর এরপরে আসে হলো ড্রাই প্রসেস। তবে এখনো দুইটাই প্রচলিত, আমাদের অবস্থা ভেদে আমরা আসলে মেথড দুইটা চুজ করব। তো এই জায়গায় দেখো কোনো ওয়াটার দেয়া হয় নাই, আর এর আগের ওয়াটারের ফাংশনটা ছিল হোমোজেনিয়াস মিক্স করা। আমার প্রশ্ন ছিল যে এখানে কি তাহলে মিক্সিংটা প্রপারলি হচ্ছে কিনা, অর্থাৎ হোমোজেনিয়াসলি হচ্ছে কিনা। এক্ষেত্রে তোমাদের একটা ইয়া বলে রাখি, এক্ষেত্রে আমরা একটু বলি যে এখানে যে তোমার ম্যাটেরিয়াল গুলো আছে, এই লাইমস্টোন এবং ক্লে, এই ম্যাটেরিয়াল গুলোকে দেখো আমরা কি করছি, ক্রাশিং করছি, গ্রাইন্ডিং করছি। আচ্ছা, এই ক্রাশিং আর গ্রাইন্ডিং এ হচ্ছে পার্থক্যটা করে দিছে। এই জায়গায় তোমার ড্রাই প্রসেসে এটাকে এমন ভাবে ক্রাশিং এবং গ্রাইন্ডিং করা হয়েছে যেটা আগের তুলনায় অনেক বেটার। অর্থাৎ এখানে আমরা যে ক্রাশার বা গ্রাইন্ডিং মেশিন ইউজ করেছি সেটা তোমার ওয়েট প্রসেসের তুলনায় অনেক ক্যাপাসিটি সম্পন্ন, এবং এই জায়গায় তোমার আগের থেকে ক্রাশিং এবং গ্রাইন্ডিং রেট অনেক বেশি। অর্থাৎ ড্রাই প্রসেসে ম্যাটেরিয়ালটা একেবারে স্মুথলি ক্রাশার এবং গ্রাইন্ডিং হয়েই কিন্তু একবারে বের হচ্ছে, ওইটাকে আর পানি দিয়ে হোমোজিনিয়াসলি মিক্স করার দরকার হচ্ছে না। এটা হচ্ছে ড্রাই প্রসেসের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে যে ক্রাশার এবং গ্রাইন্ডিং মেশিন ইউজ করতেছো বা যেই তুমি মেশিনগুলো এখানে ইউজ করবা সেগুলো দিয়ে একেবারেই মিহি করে ফেলা হচ্ছে, এবং ফাইনালি এটাকে যখন আমরা মিক্সিং করতেছি এই মিক্সিংটাও একদম পুরা প্রপারলি হচ্ছে, যার জন্য ওয়াটারের উপস্থিতির দরকার নাই। আর আগেরটাতে তোমার মিক্সিংটাকে ইউনিফর্ম করার জন্য এই জায়গায় ক্রাশার এবং গ্রাইন্ডার দিয়ে তুমি ভাঙছো, ভাঙার পরও সেটা আসলে আরো ইউনিফর্ম করার জন্য ওয়াটারের উপস্থিতি ছিল। এই জন্য এই ড্রাই প্রসেসে আর ওয়াটারের দরকার হয় না। এখন তোমরা একটু বলো তো যে কোন ওয়েট প্রসেস এবং ড্রাই প্রসেসের মধ্যে কোন মেথডটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা কোন মেথডটা চুজ করব। মানে তোমাকে যদি বলা হয় যে এই দুইটা মেথডের মধ্যে কোনটা বেটার, কস্টের দিক থেকে বলো, কস্টের দিক থেকে, সময়ের দিক থেকে, কস্টের দিক থেকে, সময়ের দিক থেকে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তোমার কি মনে হয় কোনটা ভালো হবে? স্যার ওয়াটার মেশানো। ওয়াটার মেশানো। আচ্ছা, ওয়াটার মেশানো ভালো হবে, কেন ভালো হবে? স্যার যে পাশে ক্রাশিং গ্রাইন্ডিং এগুলোতে খরচ বেশি হয়ে যাবে অনেক। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো একটা পয়েন্ট বলছো তুমি, যে তোমার মতে হচ্ছে এটা ভালো লাগতেছে ওয়েট প্রসেসটা, যে এখানে তোমার এই ক্রাশার এবং গ্রাইন্ডার তো নর্মালটা ইউজ করতেছো, আর এখানে তো তোমাকে একটু ভালো ক্যাপাসিটি সম্পন্ন ইউজ করতে হচ্ছে। তাহলে ওর একটা পয়েন্ট পাওয়া গেল যে ওর মতে হচ্ছে ওয়েট প্রসেস বেটার। ওর লজিকটা ছিল হচ্ছে ওইটা, যে এখানে যে তোমার ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে দাম বেশি পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। এখন আর কোনো পয়েন্ট আছে কিনা? আচ্ছা আমাকে বলো তো যে কোনটা ইকোনমিক হবে। মানে ইকোনমিক আসলে ওইভাবে বলা যায় না, কারণ এখানে তোমার বেশ কিছু ফ্যাক্টর আছে। ইকোনমিক বলতে গেলে স্যার ড্রাই প্রসেস একদিক দিয়ে স্যার ইকোনমিক, কারণ স্যার এখানে স্যার ওয়াটার অ্যাড করতে হচ্ছে না, আলাদা আর একটা মানে স্লারি পাম্প করবে বা এরকম কিছু করবে, বা স্যার এখানে যে রোটারি কিমে যখন তাপ দেওয়া হবে এটা তো তাহলে যদি ওয়াটার যোগ করে তখন তো স্যার এটারও অনেক বেশি পাওয়ারফুল হতে হবে রোটারি কিমে, পানির জন্য আলাদা করে মানে বেশি করে কয়লা খরচ করতে হবে। স্যার হ্যাঁ এই দিক থেকে আবার ডাইরেক্ট প্রসেস আবার এদিক দিয়ে আগে আসছে। হ্যাঁ, ওটাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। যে এখানে তোমার আমরা যদি কয়লা কতটুকু লাগবে অর্থাৎ কোল কনজাম্পশন কতটুকু হবে সেটা চিন্তা করি, কোল কনজাম্পশনের কথা চিন্তা করলে কিন্তু ড্রাই প্রসেসে তোমার জিনিসটা ভেঙে একেবারে ইয়া হয়ে আসতেছে, ড্রাই প্রসেসে কোনো ওয়াটার দূর করার ব্যাপার থাকতেছে না। সো এখানে যে তোমার মানে কোলের যে কনজাম্পশনটা হবে সেটা কিন্তু কম হবে, কারণ এখানে তোমার ওয়েট প্রসেসে কি হয়েছিল, স্লারি ফর্ম করছিল,
সেই স্লারির মধ্যে থেকে প্রথম কথা ছিল তো হাই হিটে পানি দূর করে দিতে হবে। সো সেই পানি দূর করতে গেলে বা পানি দূর করার পরে আসল প্রসেসটা শুরু হবে। সো আমরা যদি কোলের কনজাম্পশন চিন্তা করি তাহলে কিন্তু ড্রাই প্রসেসে কোল কনজাম্পশন ওয়েট প্রসেসের তুলনায় কম হবে। তো সেই তুলনায় বলতে গেলে কিন্তু কোলের দিক থেকে, কোল কনজাম্পশনের দিক থেকে ড্রাই প্রসেসটা কিন্তু ইকোনমিক্যাল। আচ্ছা, আবার এখানে আরেকটা কথা বললাম যে কোলের দিক থেকে ইকোনমিক্যাল হলেও আমরা যদি ক্যাপিটাল কস্টের কথা চিন্তা করি, ক্যাপিটাল কস্ট মানে হচ্ছে তোমার যাবতীয় যে আমরা ইকুইপমেন্ট বা এই জাতীয় যে খরচগুলো আছে সেগুলো যদি চিন্তা করি তাহলে কিন্তু আবার ড্রাই প্রসেস এক্সপেন্সিভ। ঠিক আছে, ড্রাই প্রসেসে ক্রাশার, এই গ্রাইন্ডিং মেশিন, মিক্সিং মেশিন সবগুলো অনেক তোমার আগের তুলনায় ক্যাপাসিটি সম্পন্ন ইউজ করতে হয়, নাহলে তুমি জিনিসটাকে প্রপার ওয়েতে মিক্স করতে পারবা না। তাহলে একবারে কিন্তু বলা যাচ্ছে না। দেখো, তারপরে আমরা যদি সময়ের কথা চিন্তা করি, কোনটাতে সময় কম লাগবে? স্যার স্যার ড্রাই প্রসেসে। স্যার ওয়েট প্রসেসে কি আমরা স্যার আধুনিক মেশিনগুলো ব্যবহার করতে পারি না? ওটা তো দরকার হচ্ছে না তোমার। তুমি যদি এখানে ওয়াটার অ্যাড করো, জি স্যার। ওয়াটার অ্যাড করে জিনিসটাকে হোমোজেনিয়াস মিক্সিং করতেছো, তো এই জন্যই যে তোমার জিনিসটা প্রপারলি মিক্স হয়ে আসে নাই। আর তুমি যদি আধুনিক মেশিন ইউজ করতাই তাহলে আর ওয়েট প্রসেসে যাওয়া লাগবে না, মানে এই ওয়াটারটা লাগবে না। ওই দুটোকে তুমি মিক্স করলে এখান থেকে ক্রাশিং, গ্রাইন্ডিং হয়ে গুঁড়া করা ক্লে এবং লাইমস্টোনকে মিশিয়ে এখানে পাঠাই দিলেই ওটা অটোমেটিক্যালি মানে মিক্সিং হয়ে যেত, কোনো স্লারি ফর্ম করা লাগতো না। ওটাকে পুড়িয়ে তুমি ক্লিন কাট থেকে আবার ফাইনালি সিমেন্ট পেতা। এই জন্যই তো আমাদের ওয়াটারটা অ্যাড করতে হচ্ছে। এবং ওয়াটারটা অ্যাড করা কিন্তু এক অর্থে একটা সুবিধা যে হোমোজিনিয়াস মিক্সচার রেজাল্ট করতেছে, আর একটা অসুবিধা হচ্ছে এটাকে তোমার ওয়াটারটাকে দূর করতে হচ্ছে এবং এখানে প্রচুর কয়লার খরচ হচ্ছে। এটা একটা পয়েন্ট আর কি। আচ্ছা, সময়ের দিক থেকে তোমাদের ড্রাই প্রসেসটা স্যার বেটার, ড্রাই প্রসেস আগে, হ্যাঁ স্যার। কারণ হচ্ছে এখানে রোটারি কিনে যে অপারেশনটা হয় এই অপারেশনে ওয়েট প্রসেসে কিন্তু বেশ সময় লাগে। তোমার এখানে পানিটাকে দূর করার ইস্যু থাকে, বাট ড্রাই প্রসেসে পানি দূর করার কোনো ইস্যু থাকে না। কম্পারেটিভলি কম সময়ে আমরা ড্রাই প্রসেসে সিমেন্ট পেতে পারি। তো আসলে একটা দিক থেকে চিন্তা করে বলা যায় না যে ড্রাই প্রসেসই ভালো, ওয়েট প্রসেসই ভালো। আমাদেরকে সিচুয়েশন বেসড আলোচনা করতে হবে, সিচুয়েশন বেসড আলোচনা করে আমাদেরকে শেষ করতে হবে আর কি জিনিসটা। আরেকটা জিনিস, তোমরা একটু বলো যে ড্রাই প্রসেসে যে রোটারি কিল, সরি, ড্রাই প্রসেসের রোটারি কিলনের সাইজ আর ওয়েট প্রসেসের রোটারি কিলনের সাইজও কিন্তু সেম ইউজ না করলেও হবে। এখন ড্রাই প্রসেসে ছোটটা ইউজ করবা নাকি ওয়েট প্রসেসে বড়টা ইউজ করবা? স্যার ড্রাই প্রসেসে স্যার ছোটটাই স্যার। ড্রাই প্রসেসে ঠিক আছে, ড্রাই প্রসেসে কিন্তু ছোটটা ইউজ করলে হবে। রোটারি কিলনের বিভিন্ন সাইজ আছে এবং রোটারি কিল কেমন হয় তোমাদেরকে বলেছিলাম যে সিলিন্ড্রিকাল শেপের হয়। এটাকে মেইনলি এটার মধ্যে হচ্ছে বার্নিং প্রসেসটা চলে এবং এটার নিচের দিকে হচ্ছে তাপ করা হয়, আর আমরা ইনসার্ট করি হচ্ছে এদিক থেকে, সামনে থেকে। তো এখানে যেহেতু তোমার ওয়াটারের বা স্লারি রিমুভ করার ইস্যু থাকে না, তো এখানে আবার কম ক্যাপাসিটি সম্পন্ন রোটারি কিল ব্যবহার করলেও তোমার কাজ চলবে। সো ড্রাই প্রসেসে রোটারি কিলনের সাইজ ছোটটা ইউজ করলে হবে, আর কিন্তু আবার ওয়েট প্রসেসে যে বড়টা ইউজ করতে হবে। তো দেখো, ড্রাই প্রসেসে ক্রাশার বা গ্রাইন্ডিং মেশিন অথবা মিক্সচার মেশিন এগুলো থাকতে হবে হাই ক্যাপাসিটি সম্পন্ন, কারণ ফার্স্টে তোমার ম্যাটেরিয়ালে কোনো স্লারি বা কোনো কিছু নাই, এটাকে তোমার ওইভাবেই গুঁড়া করতে হবে, কারণ তুমি আবার মিক্স করবা এটাকে পানির উপস্থিতি ছাড়া। তার মানে তোমার একেবারে ক্রাশিং গ্রাইন্ডিং স্টেজেই একেবারে প্রপারলি জিনিসটাকে হয়ে আসতে হবে, গ্রাইন্ড হয়ে আসতে হবে। এরপরে রোটারি কিলনে এইখানে তোমার ইকুইপমেন্ট গুলো বড় লাগতেছে, আবার রোটারি কিলনে যে কিন্তু তোমার আলটিমেটলি ছোট লাগতেছে এবং কয়লার কষ্ট কিন্তু কমে যাচ্ছে। সো তোমাদের একটু সিচুয়েশন বেসড আলোচনা করতে হবে, তারপরে তোমার কাছে যেটা মনে হবে বেটার তুমি সেটাকেই রায় দিবা। আর কোশ্চেনে যদি কোনো সিচুয়েশন তুলে দেওয়া হয় তাহলে ওই সিচুয়েশনটাকে ফোকাস করে লিখবা। যেমন যদি চাওয়া হয় তোমার কাছে যে মানে তোমার ক্যাপিটাল কস্টের দিক থেকে কোনটা বেশি ইকোনমিক, তাহলে ক্যাপিটাল কস্টের দিক থেকে কিন্তু ওয়েট প্রসেসটা ইকোনমিক। সো ওয়েট প্রসেসটা কেন ইকোনমিক, কিভাবে ইকোনমিক, ওইভাবে আলোচনা করবা। তোমাকে যদি বলা হয় ফুয়েল কনজাম্পশনের দিক থেকে কোনটা ইকোনমিক, তাহলে অ্যান্সার হবে কি ড্রাই প্রসেস। কেন, এভাবে আলোচনা করে দিবা আর কি। সো এই ছিল আমাদের ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেসের আলোচনা এবং ড্রাই প্রসেস এবং ওয়েট প্রসেসের মধ্যে পার্থক্য। আমরা আর ম্যানুফ্যাকচারিং এ বেশি সময় দিব না, মোটামুটি ওয়েট প্রসেসটাই লেন্দি ছিল, ওইটা বুঝে থাকলে বাকিগুলো কিন্তু
মোটামুটি এই ফ্লো ডায়াগ্রামটা বুঝলেই কিন্তু একটা বর্ণনা করা যায়। তো আমাদের এর পরবর্তী যে টপিকগুলো, অর্থাৎ আজকের লেকচারটা, তোমাদের কালকের লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকের লেকচারের আগেই আজকে আমরা যেটা শুরু করবো, অর্থাৎ আজকের লেকচারটার কন্টিনিউশন হবে কালকে আর কি। তো পরবর্তী যে লেকচারগুলো আছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হচ্ছে এক একটার সাথে এক একটা রিলেটেড। সো তোমাদের একটু কনসেন্ট্রেশন দিতে হবে। আর মেজর ইনগ্রেডিয়েন্টস অফ পোর্টল্যান্ড সিমেন্ট, আমরা এখন সিমেন্ট কেমিস্ট্রিতে চলে যাচ্ছি, অর্থাৎ সিমেন্টের মেজর যে ইনগ্রেডিয়েন্টস গুলো সেগুলো কোনটা কি পরিমাণে থাকে এবং এই ইনগ্রেডিয়েন্টস গুলোর ইন্ডিভিজুয়াল ফাংশন কি কি, তারা সিমেন্টের ভিতরে কি কি ফাংশন করতেছে, এই জিনিসটা আজকে আমরা পড়বো, যেটার কন্টিনিউশন হবে পরবর্তী ক্লাস পর্যন্ত। এবং পরবর্তী 2-3টা ক্লাসে আমাদের এই কনসেপ্টগুলো লাগবে, স্পেশালি নেক্সট ক্লাসের যে কনসেপ্ট ওইটা। আচ্ছা, তোমাদেরকে আমি গত ক্লাসে বা তার আগেও বলেছিলাম যে যখনই দেখবা পোর্টল্যান্ড সিমেন্ট, ওই পোর্টল্যান্ড সিমেন্ট মানেই হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, একই জিনিস। অর্ডিনারি জাস্ট ওয়ার্ডটা আগে দেয়া আছে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। সো যেটাই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট সেটাই হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। আচ্ছা, আমরা যদি একটু ভালো করে দেখি যে সিমেন্টের ভেতরে কি কি থাকে, আমরা মোটামুটি ম্যানুফ্যাকচারিং পড়ছি, তো ম্যানুফ্যাকচারিং পড়ে আমাদের কি মনে হয়েছে, আমরা কিছু জানি আর না জানি, আমরা মোটামুটি এটা জানি যে লাইমস্টোন আর সিলিকা থাকবে। একটু আগেও আমরা ফ্লো ডায়াগ্রামে দেখলাম লাইমস্টোন আর সিলিকা যে থাকবে, এটা আমরা 100% শিওর। আর আমরা কিন্তু আরো জানি যে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং এর সময় ক্লিনকার গ্রাইন্ডিং এ আমরা জিপসাম অ্যাড করেছি। আমরা এই তিনটা জানি যে সিমেন্টের মধ্যে আর কিছু থাকুক না থাকুক, লাইম, সিলিকা এবং জিপসাম এটা থাকবে। আচ্ছা, এছাড়াও অ্যালুমিনিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড, আয়রনের অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, কিছু অ্যালকালাইজ, এরা আবার কোথা থেকে আসলো। আচ্ছা, খেয়াল করো, আমরা যে ক্লেটা ইউজ করছি সেই ক্লের মধ্যে, ক্লেটাকেই আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে সিলিকা দিয়ে, ঠিক আছে। কিন্তু ক্লের মধ্যে কিন্তু সিলিকা মেজর পরিমাণে থাকে, মেজর পোর্শন থাকে, কিন্তু এছাড়াও ক্লের ভেতরে এই অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, আয়রন অক্সাইড থাকে, এই দুটো কিন্তু ক্লের ভিতরে সোর্স হিসেবে থাকে, যদিও খুব কম পরিমাণে থাকে। তো আমরা বেসিক্যালি সিলিকাকেই জানি, তবে খেয়াল করো কিছু পরিমাণ অ্যালুমিনা এবং আয়রন অক্সাইড এটাও কিন্তু সিমেন্টের মধ্যে থাকবে, এবং এটা আসতেছে কোথা থেকে, সোর্সটা হচ্ছে ক্লে থেকে, ঠিক আছে। তো অ্যালুমিনিয়াম অক্সাইড খেয়াল করো সব থেকে বেশি থাকে হচ্ছে লাইম, প্রায় 62 থেকে 65%। আচ্ছা, এখানে যে রেঞ্জটা লেখা হয়েছে এটা কিন্তু একটা রেঞ্জ, ঠিক আছে, এটা ফিক্স কিছু না, এটা জাস্ট তোমাদেরকে একটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টে তার যে মেজর ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোর পরিমাণ কোনটা কতটুকু থাকে, মানে মোটামুটি একটা আইডিয়া করার জন্য। এটা কিন্তু ভ্যারি করতে পারে, তবে মোটামুটি তোমার এই রেঞ্জের ভিতরেই থাকবে। খেয়াল করো সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে লাইম, ঠিক আছে, এরপরে থাকে হচ্ছে সিলিকা, যেটার সোর্স হচ্ছে তো মাটি থেকে আসতেছে, ক্লে থেকে আর কি। 17 থেকে 25% থাকবে হচ্ছে সিলিকা। আচ্ছা, এবার আসো অ্যালুমিনা, যেটা কিনা বলতেছি আমরা সোর্স হচ্ছে, যেটার সোর্স হচ্ছে ক্লে, ক্লে থেকে কিছু পরিমাণে আসতেছে। এটা এর পরের যেই পরিমাণগুলো সেগুলো দেখো কমে গেছে, অর্থাৎ মেজর যে উপাদান সেটা কিন্তু লাইমস্টোন আর সিলিকাই। আচ্ছা, অ্যালুমিনা 3 থেকে 8% থাকে, আর আয়রন অক্সাইড এটাও কিন্তু তোমার সোর্স হচ্ছে ক্লে, এটা থাকে 0.1 থেকে 6% পর্যন্ত। আচ্ছা, সালফার ট্রাইঅক্সাইড এইটা কোথা থেকে আসতেছে বলো তো, সালফার ট্রাইঅক্সাইড এটা থাকে 1 থেকে 3%। সালফার ট্রাইঅক্সাইডের সোর্সটা কি, আচ্ছা তোমাদের মনে করাই দিই যে আমরা কিন্তু একটা জিপসাম অ্যাড করছিলাম ক্লিনকার গ্রাইন্ডিং এর সময়, এই জিপসাম থেকে আসতেছে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইডটা। আচ্ছা, এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার সোর্স হচ্ছে তোমার লাইমস্টোন, এটা থাকে হচ্ছে 1 থেকে 4%। আর জিপসাম কতটুকু থাকে সেটা কিন্তু ওই তোমাদের গতদিন বলা হয়েছিল যে 2 থেকে 4%। আর এছাড়াও কিছু অ্যালকালাইজ থেকে যায়, সেটা হচ্ছে তোমার 1%, ম্যাক্সিমাম 1% হইতে পারবে। আচ্ছা, তো আমাদের এই উপাদানগুলো সম্পর্কে একটা আইডিয়া হলো যে সিমেন্টের মধ্যে মূলত দেখো সবগুলো অক্সাইড আকারেই থাকে,
এই অক্সাইডগুলোই মূলত বেশি পরিমাণে থাকে। আমরা এখন জানতে চাচ্ছি যে পরিমাণটা জানলাম, এখন এরা সিমেন্টের ভিতরে কিভাবে ফাংশন করতেছে, যে ক্যালসিয়াম অক্সাইডের ফাংশন কি, সিলিকার ফাংশন কি, অ্যালুমিনিয়াম ফাংশন কি, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কিছু কন্ট্রিবিউশন থাকে সিমেন্টের জন্য। কেউ সিমেন্টকে শক্ত বানায়, স্ট্রেন্থ নিতে সহায়তা করে, কেউ সিমেন্টকে সেটিং করায়, সেটিং এ সহায়তা করে, কেউ সিমেন্টের সেটিংকে ডিলে করায় দেয় আমাদের সুবিধার জন্য, কেউ সিমেন্টের কালার প্রোভাইড করে, কেউ সিমেন্টের হার্ডনেস প্রোভাইড করে। সো এক একজন এক এক ধরনের কন্ট্রিবিউশন করে। আমরা এখন তাদের সেই কন্ট্রিবিউশন গুলো হচ্ছে দেখব। দেখো, ফাংশনস অফ ভেরিয়াস ইনগ্রেডিয়েন্টস প্রেজেন্ট ইন অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট। অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের মধ্যে থাকা যে ইনগ্রেডিয়েন্ট গুলো একটু আগে আমরা দেখলাম, তাদের ইন্ডিভিজুয়াল ফাংশন গুলো আমরা এখন দেখব। অর্থাৎ লাইম ফাংশন কি করে, তারপরে সিলিকা কি করে, এগুলো আর কি। খেয়াল করো, লাইম, যেটার সোর্স হচ্ছে লাইমস্টোন। তো আমরা একটু আগেই দেখলাম যে সিমেন্টের মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে লাইম, 62 থেকে 65% পর্যন্ত থাকে হচ্ছে লাইম। এই লাইম, তো দেখো যে সব থেকে বেশি পরিমাণে থাকবে লাইম। ইট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল অন দ্য কোয়ালিটি অফ সিমেন্ট বিকজ ইট ফর্মস অ্যাবাউট 63% অফ সিমেন্ট। যেহেতু সিমেন্টের মধ্যে সব থেকে বেশি পরিমাণে এইটা থাকে, লাইম থাকে, সুতরাং লাইমের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তোমার টোটাল সিমেন্টের কোয়ালিটি। আচ্ছা, লাইমটা মূলত কি করে? লাইম ইম্পার্টস স্ট্রেংথ অ্যান্ড সাউন্ডনেস টু দ্য সিমেন্ট। লাইমটা সিমেন্টে স্ট্রেংথ প্রোভাইড করতেছে। কিভাবে স্ট্রেংথ প্রোভাইড করতেছে? তোমাদের বলেছিলাম যে লাইম হচ্ছে সিলিকার সাথে রিঅ্যাক্ট করবে। আচ্ছা, লাইমটা আবার সিলিকাকে না পেলে সে অ্যাক্টিভ হয় না, সুতরাং সিলিকার প্রেজেন্স থাকা লাগবে আর কি। এটা রিঅ্যাকশনটা আমরা একটু পরে দেখব, তোমাদের এই রিঅ্যাকশনটা অলরেডি দেখাইছি। আমরা কিন্তু ম্যানুফ্যাকচারিং এ পড়েছিলাম যে লাইমের সাথে সিলিকা রিঅ্যাক্ট হয় এবং সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড পাই, যেগুলো কিনা সিমেন্টের স্ট্রেংথের জন্য দায়ী। সো লাইমটা মূলত তোমার সিমেন্টের স্ট্রেংথ দিচ্ছে সিমেন্টকে, এবং একটা সিমেন্টকে সাউন্ডনেস প্রপার্টি প্রোভাইড করতেছে। সাউন্ডনেস প্রপার্টি তো তোমরা জানো, তাই না? ল্যাবে পড়ছো না এটা? জি স্যার। জি স্যার, পড়েছি। আচ্ছা, তোমাদের আরেকটা সেকশনে ওদের কি তোমাদের তো একটা সেকশনে আমি পড়াচ্ছি, আর অন্য একটা সেকশন মানে তোমরা কাদেরকে পড়াচ্ছি আমি? স্যার A2 কে পড়াচ্ছেন স্যার, A1 স্যার। আচ্ছা, A1 তোমরা কি জানো সাউন্ডনেস কাকে বলে? স্যার এখনো পড়ানো তোমাদের এক নাম্বার হয়নি। এক্সপেরিমেন্ট পড়ায় নাই, নরমাল কনসিস্টেন্সি? তো ওইটা পড়াইছে। নরমাল কনসিস্টেন্সির ওখানে ছিল না সাউন্ডনেস টার্মটা? মানে তোমাদেরকে পড়ানো হয় নাই, তাই তো? স্যার ভুলে গেছি হয়তো বা পড়াইলো। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলি এই জন্য। তো সাউন্ডনেস জিনিসটা হচ্ছে তোমার সিমেন্টের মধ্যে যখন আমরা পানিটা নিয়ে অ্যাড করব, তো একটা সময় পর তো আমাদের সিমেন্টটা সেটিং এবং হার্ডেনিং করবে। সো হার্ডেনিং এবং সেটিং এর সময় তোমার সিমেন্টে যদি কোনো ভলিউমেট্রিক এক্সপ্যানশন হয়, ভলিউমেট্রিক এক্সপ্যানশন হতে পারে সিমেন্টটা সেটিং এবং হার্ডেনিং এর সময়, সেই ভলিউমেট্রিক এক্সপ্যানশনটাকে রেজিস্ট করার যেই প্রপার্টি, সেটাই হচ্ছে সিমেন্টের সাউন্ডনেস প্রপার্টি। কি বলছি বুঝছো? সিমেন্ট যখন সেটিং এবং হার্ডেন করে তখন তার ভলিউমেট্রিক চেঞ্জ আসতে পারে। ভলিউমেট্রিক চেঞ্জটাকে রেজিস্ট করার যে প্রপার্টি, সেটাই হচ্ছে সাউন্ডনেস প্রপার্টি অফ সিমেন্ট। এখন একটা সিমেন্ট সাউন্ড হইতে পারে, আনসাউন্ডও হইতে পারে। সাউন্ড সিমেন্ট হচ্ছে যেইটা তুমি পানি দিবা সেটিং এর সময় বা হার্ডেনিং এর সময় ভলিউমেট্রিক কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ সে যেমন আছে সেরকমই থাকবে, ভলিউমেট্রিক একটা স্টেবিলিটি আছে। এই ধরনের সিমেন্টকে আমরা বলবো সাউন্ড সিমেন্ট। আর তোমার সিমেন্ট যদি সেটিং এবং হার্ডেনিং এর সময় ভলিউমেট্রিক্যালি আনস্টেবল হয়, অর্থাৎ তার যদি ভলিউম চেঞ্জ হয়, সেই সিমেন্টটা হচ্ছে আনসাউন্ড সিমেন্ট। তাহলে এখন A1 এর স্টুডেন্ট তোমরা একটু বলো যে সাউন্ড সিমেন্ট ভালো নাকি আনসাউন্ড সিমেন্ট ভালো? কি মনে হয় তোমাদের? সাউন্ড সিমেন্ট। অবশ্যই সাউন্ড সিমেন্ট ভালো, কারণ আনসাউন্ড সিমেন্টে তোমার ভলিউমটা চেঞ্জ হবে সেটিং এবং হার্ডেনিং এর সময়, এবং আমরা কখনোই চাই না সেটিং এবং হার্ডেনিং এর সময় কোনো ভলিউমেট্রিক চেঞ্জ হোক।
সো ডেফিনেটলি সাউন্ড সিমেন্ট ভালো। তো সিমেন্টের এই যে ভলিউমেট্রিক একটা স্টেবিলিটি প্রোভাইড করার ব্যাপারটা, এটা আবার করতেছে কে? লাইম। সো লাইমের কন্ট্রিবিউশন হচ্ছে সাউন্ডনেসে আর স্ট্রেংথ প্রোভাইডে। ঠিক আছে। আচ্ছা, অতিরিক্ত excess use of lime will make the cement unsound and cause it to expand and disintegrate. দেখো সিমেন্টের স্টাডিগুলো আমরা এমন ভাবে করব যেন আমাদের সকল কিছু জানা যায়। যেমন তুমি জানতেছো যে লাইম স্ট্রেংথ এবং সাউন্ডনেস প্রোভাইড করতেছে। এখন তুমি যদি অতিরিক্ত লাইম ব্যবহার করো এই চিন্তা করে যে আরে সিমেন্ট লাইম ইউজ করলে তো আমার স্ট্রেংথ বেশি হবে সিমেন্টের, আবার সাউন্ডনেসও বেশি হবে, তাহলে অতিরিক্ত ইউজ করি। অতিরিক্ত যদি ইউজ করো তাহলে সেটা কিন্তু আবার খারাপ হয়ে যাবে। অতিরিক্ত যদি ব্যবহার করো স্ট্রেংথ হয়তো বাড়বে কিন্তু সাউন্ডনেসে যে সমস্যা হয়ে যাবে। তোমার এখানে তোমার সিমেন্টটা আনসাউন্ড হয়ে যাবে। আর আনসাউন্ড সিমেন্ট মানেই কি? তোমার সিমেন্টটা যখন সেটিং হবে এবং হার্ডেনিং হবে তখন এটা এক্সপ্যান্ড করবে, আর অতিরিক্ত এক্সপ্যানশনের কারণে এমনকি এটা ডিসইন্টিগ্রেট করেও যেতে পারে। অর্থাৎ তোমার সিমেন্ট থেকে বালি বা পাথর এগুলো বের হয়ে আসতে পারে। সো আনসাউন্ড সিমেন্ট আসতে পারে যদি অতিরিক্ত পরিমাণে লাইম ইউজ করো। আবার তুমি যদি কম লাইম ইউজ করো, আমাদের যে রেঞ্জটা দেখাইলাম 62 থেকে 65 এর মধ্যে, তুমি যদি কম লাইম ইউজ করো তাহলে সেটা আবার সিমেন্টের স্ট্রেংথকে কনসিডারেবল অ্যামাউন্টে কমাই দিবে। কারণ সিমেন্টের স্ট্রেংথ মূলত এই লাইম আর সিলিকাই দেয়। ঠিক আছে। অ্যান্ড কজেস ইট টু সেট কুইকলি, এটা আবার তোমার সেটিং টাইমটাকে একটু ফাস্ট করে দিবে। তাহলে লাইমের মূল ফাংশন যদি বলি, লাইম কতটুকু থাকে সেটা তোমাদের একটু জানতে হবে, আইডিয়াটা থাকতে হবে। এবং লাইমের মূলত সিমেন্টের স্ট্রেংথ এবং সাউন্ডনেস প্রপার্টিটা প্রোভাইড করতেছে। অতিরিক্ত লাইম ইউজ করলে কি হবে? সিমেন্টটা আনসাউন্ড হয়ে যাবে। কম লাইম ইউজ করলে কি হবে? স্ট্রেংথটা কমে যাবে এবং তাড়াতাড়ি সেটিংটা করাই দিবে। সো এই ছিল ফাংশন, তোমরা এভাবেই পড়বা। আসলে সিমেন্টের ভিতরে একটা জটিল অবস্থা তৈরি হয়, তো কখনোই লাইম একা ফাংশন করতে পারে না। তো লাইম আসলে আরো কিছুর সাথে জড়িত হয়ে কাজ করে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা ইন্ডিভিজুয়াল অক্সাইড গুলোর ইন্ডিভিজুয়াল ফাংশনটাই শুধুমাত্র জানবো, যে একা শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড একই কাজ করতেছে, কিন্তু সিমেন্টের মধ্যে কিন্তু এই একা কখনোই থাকে না, এটা আরেকটার সাথে কম্বাইন করে থাকে। তো সেই জিনিসটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো। তো সিলিকা এটা আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কিনা তোমার সেকেন্ড পজিশনে আছে। 17 থেকে 25% পর্যন্ত সিলিকা আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টে থাকে। তো তার ফাংশনটা কি? সিলিকেটস আর রেসপন্সিবল ফর ইম্পার্টিং স্ট্রেংথ টু সিমেন্ট। সিলিকা যদি না থাকে, শুধু লাইম দিয়ে কখনোই তুমি প্রপার স্ট্রেংথ নিতে পারবা না। সিলিকা এবং লাইম এটা রিয়াকশন করেই কিন্তু স্ট্রেংথ প্রোডাক্টগুলো তৈরি করে, যেমন C3S ট্রাইক্যালসিয়াম সিলিকেট এবং ডাই ক্যালসিয়াম সিলিকেট বা C2S, এই দুটোই কিন্তু স্ট্রেংথ প্রোডাক্ট। এরাই কিন্তু তোমার সিমেন্টের স্ট্রেংথের জন্য রেসপন্সিবল। তো সিলিকার উপস্থিতি ছাড়া এই স্ট্রেংথ পাবো না। সো এখানেও দেখো বলছে যে সিলিকেটস আর রেসপন্সিবল ফর ইম্পার্টিং স্ট্রেংথ। লাইম এবং সিলিকা দুইটাই মূলত স্ট্রেংথের সাথে রিলেটেড, স্ট্রেংথের জন্য দায়ী। খেয়াল করো, এখন আমরা গতদিন যেই ম্যানুফ্যাকচারিং প্রসেসে যে রিয়াকশনটা পড়েছিলাম সেখানে কিন্তু আমরা এই দুটো রিয়াকশন সম্পর্কে জানি। দেখো সিলিকা যখনই ক্যালসিয়াম অক্সাইড বা লাইমকে পাবে তখনই কিন্তু সে ট্রাইক্যালসিয়াম সিলিকেট বা অ্যালাইট এবং ডাইক্যালসিয়াম সিলিকেট বা বিলাইট তৈরি করবে, এবং এই দুটো কম্পোনেন্টই কিন্তু সিমেন্টের স্ট্রেংথের জন্য দায়ী। ঠিক আছে। সো এটা কিভাবে স্ট্রেংথ প্রোভাইড করে সেটার রিঅ্যাকশন দিয়ে তোমাদের দেখানো হলো। এই দুইটা প্রোডাক্টই হচ্ছে সিমেন্টের স্ট্রেংথের জন্য দায়ী। এটা যখন শক্ত হবে তখন সেটা স্ট্রেংথ নিতে ক্যাপাবল হবে। আমরা নেক্সট ক্লাসে এই C2S C3S এর ফাংশনগুলো দেখব। হ্যাঁ, মূলত সিমেন্টের ভিতরে তোমার এইভাবে কম্বিনেশন করেই কিন্তু যৌগগুলো থাকে, তো সেটা আসলে এখন বলতে যাচ্ছি না, পরেই বলবো। এক্সেস পরিমাণ যদি সিলিকা থাকে তাহলে তোমার সিমেন্টের স্ট্রেংথ বাড়বে, স্ট্রেংথ বেড়ে যাবে, কিন্তু সেটিং টাইমটাকে দীর্ঘায়িত করে ফেলবে। সো এটাকেও আসলে আমরা অতিরিক্ত ইউজ করতে পারবো না, আমাদের একটা প্রপার কম্বিনেশন থাকতে হবে। সো 17 থেকে 25% আমরা যেন এর মধ্যেই থাকি। অতিরিক্ত ব্যবহার করলে তোমার এই যৌগগুলো বেশি উৎপন্ন হবে, সবই ঠিক আছে, কিন্তু সেটা আবার সেটিংটাকে বাড়াই দিবে। কারণ আমরা নেক্সট ক্লাসেই দেখব যে তোমার আরেকটা কম্পাউন্ড আছে যেটা সেটিং এর জন্য দায়ী। আচ্ছা, ওইটা তাহলে তোমাদেরকে একবারেই বলবো, এখন বললে বুঝবা না। জাস্ট এখন মাথায় রাখো যে সিলিকা স্ট্রেংথ প্রোভাইড করতেছে এবং অতিরিক্ত ব্যবহার করলে সেটা সেটিং টাইমটাকে দীর্ঘায়িত করে ফেলবে।
কেমনে দীর্ঘায়িত করে? আচ্ছা, যেহেতু আসছি বলেই ফেলি, পরে মিলাই দেখো তোমরা কথাটা। এখানে যদি তুমি অতিরিক্ত সিলিকা ইউজ করো, এখানে 4টা জিনিস তৈরি হতো। আর একটা ছিল হচ্ছে C3A, আর একটা হচ্ছে C4AF। আচ্ছা, আর এখানে তো দুইটা দেখলাই, C3S, C2S, C3A এবং C4AF। এই 4টা হচ্ছে মূলত ক্লিনকার জোনে কিন্তু প্রডিউস হয়, এবং ক্লিনকার বা সিমেন্টের মধ্যে কিন্তু এরা থাকে, এরা মেজর কনস্টিটিউয়েন্ট বলা হয়। আচ্ছা, তো যদি তুমি অতিরিক্ত সিলিকা ইউজ করো, তাহলে তোমার সিমেন্টের মধ্যে C2S এবং C3S অতিরিক্ত উৎপাদন হবে, আর C3A টা উৎপাদনটা কিছুটা কমে যাবে। তো এই উৎপাদন কমে যাবে, এই C3A টাই হচ্ছে কোনটা সিমেন্টের, কোনটা কমে স্যার একবার স্যার? হ্যাঁ বলতেছি, দেখো C3S আর C2S এর উৎপাদন বাড়বে অতিরিক্ত সিলিকা ব্যবহার করলে, আর C3A পরিমাণ মতো উৎপাদিত হবে না। এই C3 এটাই কিন্তু সিমেন্টের সেটিং এর জন্য দায়ী। যেহেতু আমরা এটা দেখো অতিরিক্ত সিলিকা বেশি ইউজ করতেছি, সো এটার উৎপাদন কমে আলটিমেটলি সেটিং টাইমটা তোমার বাড়াই দিবে আর কি, যেহেতু তুমি C3 এর পরিমাণটা কমাই দিচ্ছ, আর C3 এটাই হচ্ছে মূলত সেটিং এর জন্য দায়ী। আচ্ছা, এটা তোমাদের এখন না বুঝলেও হবে, নেক্সট ক্লাসে আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, তখন তোমাদের এটা আরেকবার রিডিং করলে ক্লিয়ার হবে, এটা নিয়ে আর এখন না বলি, গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। আচ্ছা, তাহলে লাইম এবং সিলিকা মোটামুটি আমরা বুঝলাম। এখন আসো অ্যালুমিনা। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম দুইটা হচ্ছে স্ট্রেংথ প্রপার্টি প্রোভাইড করছে। অ্যালুমিনাটা মূলত স্ট্রেংথ প্রপার্টি প্রোভাইড করে থাকে, ইম্পার্টস স্ট্রেংথ প্রপার্টি টু সিমেন্ট। সিমেন্টের সেটিং প্রপার্টি, অর্থাৎ সিমেন্টটা যে সেট হচ্ছে এটার জন্য রেসপন্সিবল হচ্ছে অ্যালুমিনা। সারপ্লাস অ্যামাউন্ট অফ অ্যালুমিনা, অতিরিক্ত অ্যালুমিনা ব্যবহার করলে তোমার সিমেন্টের স্ট্রেংথে রিডাকশন হবে। অতিরিক্ত অ্যালুমিনা ব্যবহার করলে তোমার সিমেন্টের স্ট্রেংথে রিডাকশন হবে। কিভাবে? সিমেন্টের C3S এবং C2S যেটা তোমার স্ট্রেংথ প্রোডাক্ট, এটার উৎপাদন কমে উল্টা অতিরিক্ত উৎপাদন হবে C3A। এই দুটো হলো স্ট্রেংথ প্রোডাক্ট, আর এটা হলো সেটিং এর জন্য দায়ী। সো এই অ্যালুমিনা যখনই দেখবা তখন সেটা হচ্ছে সেটিং এর সাথে রিলেটেড। আর অতিরিক্ত ব্যবহার করলে দেখো সারপ্লাস অ্যামাউন্ট অফ অ্যালুমিনা লিডস দ্য রিডাকশন অফ স্ট্রেংথ। অতিরিক্ত পরিমাণে অ্যালুমিনা ব্যবহার করলে এটার উৎপাদন কমে যায়, এটার উৎপাদন বেড়ে যায়, এবং এটার জন্য তোমার সেটিংটা তাড়াতাড়ি হলেও তোমার স্ট্রেংথে রিডাকশন হবে, C3S এবং C2S এর উৎপাদন কমে যাবে আর কি। তো এটা রিঅ্যাকশন দেখানো হয়েছে, এটাও আমরা হচ্ছে ক্লিনকার জোনের রিঅ্যাকশনে পড়েছিলাম। এই যে এখানে যে তোমার C3A প্রোডাক্টটা তৈরি হয়, এটাই হচ্ছে সিমেন্টের সেটিং এর জন্য রেসপন্সিবল। আর এটা যেহেতু অতিরিক্ত যদি তৈরি হয়, সারপ্লাস অ্যামাউন্টে যদি ব্যবহার করো, এটা বেশি পরিমাণে উৎপাদিত হবে, যেটা তোমার সেটিংটাকে তাড়াতাড়ি করলেও স্ট্রেংথকে কমাই দিবে, কারণ C2S এবং C3S এর পরিমাণ তখন কমে যায় আর কি। আয়রন অক্সাইড, সিমেন্টের কালার যে গ্রিনিশ গ্রে, সেইটার জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে আয়রন অক্সাইড। ঠিক আছে, এই আয়রন অক্সাইডটা আমাদের আমরা অ্যাড করতেছি না, আমরা যেহেতু ক্লে অ্যাড করতেছি, ক্লে থেকেই এই আয়রন অক্সাইডটা চলে আসতেছে। যেহেতু অল্প পরিমাণে থাকে, সেহেতু আমরা প্রথম দিকে এটাকে আয়রন অক্সাইড যে আছে এটা আমরা কিন্তু ফার্স্টে বুঝতে পারি নাই, আজকে আমরা দেখলাম যে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া বা এদিকে তোমার সালফার ট্রাইঅক্সাইড, এগুলো কিন্তু এর মধ্যে থাকতেছে, বিভিন্ন সোর্স থেকে এরা আসতেছে। তো আয়রন অক্সাইড এরা মেইনলি কালার প্রোভাইড করে সিমেন্টে, এবং মূলত এটা সিমেন্টে আচ্ছা, যদিও এখানে লেখা আছে ইনক্রিজেস স্ট্রেংথ, তবে স্ট্রেংথ কে দেয় সেটা যদি তোমাদের আসে, তাহলে মূলত স্ট্রেংথ প্রোভাইড করে হচ্ছে তোমার কি বলে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে সিলিকা, অর্থাৎ লাইম এবং সিলিকাটাই কিন্তু স্ট্রেংথের জন্য দায়ী। এছাড়াও সামান্য পরিমাণে পার্শিয়ালি আয়রন অক্সাইড তোমার স্ট্রেংথ প্রোভাইড করে থাকে, তবে কনসিডারেবল অ্যামাউন্টে না। যদি তোমাকে বলা হয় যে সিমেন্টের স্ট্রেংথের জন্য দায়ী কে, অ্যান্সার হবে সিলিকা এবং লাইম, আর এগুলো হচ্ছে পার্শিয়ালি। আয়রন অক্সাইডের মূল কাজ কি? প্রত্যেকটা জিনিসের একটা মূল কাজ আছে, মূল কাজ হচ্ছে এটা কালার প্রোভাইড করে। আয়রন অক্সাইডটা মূলত কালার প্রোভাইড করে, এছাড়া সে স্ট্রেংথ বৃদ্ধি করে থাকে কিছুটা, আর সিমেন্টের হার্ডনেস প্রপার্টিটাকে ইনক্রিজ করে থাকে। এখন হার্ডনেস পড়ছো না তোমরা? তোমাদের 212 তে পড়ানো হয় নাই হার্ডনেস? হার্ডনেস টেস্ট করছো না? স্যার পড়েছি ল্যাবে। হ্যাঁ, বলো হার্ডনেস কাকে বলে? হার্ডনেস স্যার যেই সময় থেকে সিমেন্টটা পুরোপুরি লোড নিতে পারে, শক্ত হয়ে যায়। না, প্রপারলি হার্ডনেস এর ডেফিনিশনটা বলো।
মানে ওই ল্যাবে যেটা শিখছো ওইটাই বলো, সিমেন্ট নিয়ে বলার দরকার নাই আর কি। মানে জিনিসটা এরকম ছিল না যে তোমাদের সারফেসে যদি কোনো অ্যাব্রেশন অথবা আমি মনে করো যে যদি সারফেসে যদি আমি ঘষে তুলতে চাই সারফেসটাকে, তাহলে সেই ঘষে তোলার বিপরীতে যে রেজিস্ট্যান্স দেয় সেটাই হার্ডনেস ছিল, এরকম কোনো ডেফিনিশন পড়ছিলা কিনা? না অ্যাব্রেশন স্যার। রেজিস্ট্যান্স এটা তোমাদের ম্যানুয়ালেও ছিল অবশ্য। আচ্ছা আমি তোমাদের বলি, তোমরা যেটা পড়ছো কোনো একটা মেটালের হার্ডনেস সম্পর্কে পড়ছো, তো সিমেন্টের হার্ডনেস সম্পর্কে যদি বলি ওই কনসেপ্টের সাথে মিল রেখে আপাতত তোমরা বুঝে রাখো যে সিমেন্টের হার্ডনেস মানে হচ্ছে তোমার সিমেন্টের যখন শক্ত হয়ে যাবে, যে সারফেসটা পানি টানি দিয়ে যখন সেটিং এবং হার্ডেন করে যাবে, ওই সারফেসটা তুমি যদি ওই সারফেসটাকে অ্যাব্রেশন দাও অর্থাৎ ঘষে তুলতে চাও, এই ঘষে তোলার সময় এই ঘষার বিপরীতে যেই সিমেন্টের সারফেসটা যেই রেজিস্ট্যান্সটা দেয় সেটা হচ্ছে হার্ডনেস প্রপার্টি। জাস্ট সংক্ষেপে বলি যে তোমাদের সারফেসটা, সিমেন্টের সারফেসটা যত শক্ত হবে হার্ডনেস তত বেটার হবে, ঠিক আছে? সো এই তোমার একটা ফাইনালি যখন সিমেন্ট শক্ত হয়ে যাবে, এটা যে একটা শক্ত একটা সারফেস অর্থাৎ এটার হার্ডনেসটাকে বাড়ায় দিবে হচ্ছে তোমার আয়রন অক্সাইড। অ্যাব্রেশনের বিপরীতে কাজ করে হচ্ছে হার্ডনেস। আচ্ছা, তো মূলত তোমাদের আয়রন অক্সাইডের কাজ হচ্ছে কালার প্রোভাইড করা, এছাড়া এটা হার্ডনেস প্রপার্টি প্রোভাইড করে এবং একই সাথে স্ট্রেংথটাও বাড়ায় ফেলে। ম্যাগনেসিয়া এটাও এর আগেরটার মতোই হার্ডনেস এবং কালার প্রোভাইড করে থাকে, তবে কালার প্রোভাইডের জন্য মূলত রেসপন্সিবল হচ্ছে আয়রন অক্সাইড। প্রত্যেকটাই কিছু না কিছু কন্ট্রিবিউশন করতেছে। অতিরিক্ত পরিমাণে যদি ম্যাগনেসিয়া থাকে তাহলে এটাও কিন্তু সিমেন্টের সাউন্ডনেস প্রপার্টিকে এফেক্ট করে, মূলত সিমেন্টের সাউন্ডনেস প্রপার্টিটাকে খারাপ করে আনসাউন্ড সিমেন্টে নিয়ে যায় যদি অতিরিক্ত পরিমাণে ম্যাগনেসিয়া থাকে। সালফার ট্রাইঅক্সাইড যেটার সোর্স হচ্ছে জিপসাম, ইট ইজ প্রেজেন্ট ইন স্মল কোয়ান্টিটিস। এখানে আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড অর্থাৎ বাকি যা আছে সবই কিন্তু মোটামুটি কম পরিমাণে থাকে। 1 থেকে 3% থাকে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এবং এই সালফার ট্রাইঅক্সাইডটাও তোমার সিমেন্টটাকে কি করতেছে, সাউন্ড সিমেন্ট বানাচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও, আমার এটা হ্যাং করছে। আমাদের 3 মিনিট আছে, তো এটা দেখলাম। হ্যাঁ, এটা 1 থেকে 3% থাকবে এবং এটাও সাউন্ডনেসের সাথে রিলেটেড। অতিরিক্ত সালফার ট্রাইঅক্সাইড ব্যবহার করলে আনসাউন্ড বানাই দিবে। তাহলে দেখো সাউন্ডনেসের সাথে মেইনলি রেসপন্সিবল ছিল লাইম, অতিরিক্ত লাইম থাকলে কি হবে সেটা। এরপরে আমরা পড়লাম ম্যাগনেসিয়া, এটাও সাউন্ডনেস প্রপার্টি প্রোভাইড করে। অতিরিক্ত হলে সাউন্ডনেস, সরি এটা সাউন্ডনেস প্রপার্টি প্রোভাইড করে না, এটা অতিরিক্ত হলে সাউন্ডনেস প্রপার্টিকে শেষ করে দেয়। এটা মূলত হার্ডনেস এবং কালার প্রোভাইড করে। আবার এখানে পড়লাম সালফার ট্রাইঅক্সাইড, এটা আবার এক্সেস ব্যবহার করলে এটাও কিন্তু সিমেন্টটাকে আনসাউন্ড বানাই দিবে। তাহলে সাউন্ডনেসের 3টা ব্যাপার, একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, একটা ম্যাগনেসিয়াম অক্সাইড, আর একটা হচ্ছে তোমার লাইম। এগুলো অতিরিক্ত ব্যবহার করলে সাউন্ডনেসে প্রবলেম করবে, আনসাউন্ড হয়ে যাবে। অ্যালকালাইজ আজকে লাস্ট টার্ম। তো অ্যালকালাইজ গুলো আসলে কিভাবে আসে? মোস্ট অফ দ্য অ্যালকালাইজ প্রেজেন্ট ইন র ম্যাটেরিয়ালস আর ক্যারিড অ্যাওয়ে বাই ফ্লু গ্যাসেস ডিউরিং হিটিং অ্যান্ড অনলি স্মল কোয়ান্টিটি উইল বি লেফট। খেয়াল করো, মাত্র 1% অ্যালকালাই থাকে, ম্যাক্সিমাম 1%, এর বেশি না অবশ্যই। এই অ্যালকালাই গুলোকে আমরা যখন মানে হিট করেছিলাম আমাদের ইয়ার মধ্যে, রোটারি কিলের মধ্যে, তখনই আসলে এই হিট প্রসেসে ফ্লু গ্যাসের মাধ্যমে এই অ্যালকালাই গুলোকে দূর করে ফেলা হয়েছিল, মানে অ্যালকালাই গুলো বের হয়ে যায়। কিন্তু তারপরও স্মল কোয়ান্টিটি থেকে যায় ম্যানুফ্যাকচারিং এর সময় সিমেন্টের মধ্যে, এটা 1%-এর নিচে অলওয়েজ থাকবেই, তুমি যে কোনো উপায়ে তাকে দূর করতে পারবা না। এই অ্যালকালাইজ গুলো মেইনলি 1%-এর মধ্যে থাকলে কোনো সমস্যা নাই, অর্থাৎ তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, সে তোমাকে কোনো সমস্যাও করবে না। কিন্তু যদি অতিরিক্ত থাকে তাহলে একটা এফ্লোরেসেন্স ইফেক্ট ঘটাবে। এখন এফ্লোরেসেন্স ইফেক্টটা কি তোমরা জানো? এফ্লোরেসেন্স এটা আমটা কি পরিচিত তোমরা? না স্যার। না আচ্ছা, স্যার। তোমাদের শুভ স্যার কি ব্রিক চ্যাপ্টারটা পড়াচ্ছেন এখন নাকি শুরু করে নাই?
না স্যার শুরু শুরু করেন করা না, নেই স্যার। স্যার। আচ্ছা, ওখানে স্যার পড়াবে, আমি তারপরও একটু হালকা করে বলি তোমাদের। যেই আমি একটা এক্সাম্পল দিই, সিমেন্টের এক্সাম্পল না দিয়ে তোমাদের। যেই ইটের যে দেয়ালগুলো আছে, হ্যাঁ, ইটের দেয়ালগুলোর উপরে কখনো সাদা আস্তরণ দেখেছো? মানে একটা ইয়া আকারে সাদা একটা আস্তরণ পড়ে ইটের দেয়ালের উপরে। এটা কি যদি দেখে থাকো, ওইটাকেই বলা হয় এফ্লোরেসেন্স। তো এফ্লোরেসেন্স হচ্ছে একটা উপরে একটা সল্টের একটা স্তর পড়া। তোমার এটা সাধারণত ব্রিক স্ট্রাকচারে বেশি হয়। তো এই সাদা যে একটা সল্টের যে স্তর, এটাকেই বলবো আমরা এফ্লোরেসেন্স। যদিও তোমরা, আমি এটা খুবই নর্মাল একটা ডেফিনেশন বললাম, এটা হয়তো ডিটেলস স্যার পড়াবেন ওনার চ্যাপ্টারে, ব্রিক চ্যাপ্টারে। অতিরিক্ত পরিমাণে অ্যালকালাই থাকলে তোমার সিমেন্ট যখন শক্ত হয়ে যাবে, তখন এরকম সাদা একটা লবণের স্তর তোমার সিমেন্টের উপরে পড়ার একটা চান্স থাকবে, যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকালাইজ আমরা ব্যবহার করি। আর জিপসাম, এটার ফাংশন কি আমার বলা লাগবে? জিপসামের ফাংশন গত দিনে আমরা পড়েছিলাম, যে এটা আমাদের সেটিং অ্যাকশনটাকে স্লো ডাউন করে দেয়। ঠিক আছে, সেটিং অ্যাকশনটাকে স্লো ডাউন করে দেয়। এটা তোমরা, আমার এখানে দুইটা পয়েন্ট দেয়া, তোমরা আরো বেটার ব্যাখ্যা পাবা হচ্ছে আগের স্লাইডে, যে কেন জিপসাম অ্যাড করতেছি, জিপসাম অ্যাড করলে কি হবে, না করলে কি হবে, বেশি ইউজ করলে কি হবে। সো এখানে কি দুইটা পয়েন্ট আছে, মেইনলি সেটিং অ্যাকশনটাকে কন্ট্রোল করে। তো ঠিক আছে, আজকে আমাদের টাইমও শেষ, 1 মিনিট অতিক্রম করে গেছে। আমরা নেক্সট ক্লাসে, তাহলে তোমাদের সাথে কালকেই ক্লাস, নেক্সট টপিকে চলে যাব আর কি। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন থাকলে কালকে নিব। ওকে জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।